বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুক্তাদির। অনেক দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসাবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী শামসুল আলম লিটন এবং প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আজাদ মজুমদার। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। আমরা ফিরব আলোচনায়। আজাদ মজুমদার, আলোচনা আপনাকে দিয়ে শুরু করি। মানবতা বিরোধী অপরাধ অভিযোগপত্র দাখিল হলে নির্বাচনের অযোগ্য হবেন, সরকারি চাকরিও থাকবে না। আজাদ মজুমদার, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আমার কাছে কি জানতে চাচ্ছেন একটু স্পষ্ট করে বলুন। না, আপনারা আজকে প্রেস কনফারেন্সে বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগপত্র দাখিল হলে নির্বাচনের অযোগ্য হবেন, সরকারি চাকরিও থাকবেন না। এই মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আমরা অনেক আগে থেকেই জানি। 5ই আগস্টের পরে যে মানবতা বিরোধী অপরাধ হয়েছে, যে হত্যাযজ্ঞ চালিয়েছেন দিলেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনার নির্দেশে, সেটির একটা অংশ। কিন্তু 71 থেকে যেসব মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, সব কিছু মিলেই কি এই সিদ্ধান্ত? প্রথমত, মানবতা বিরোধী অপরাধ তো অত্যন্ত বড় অপরাধ, যেটা মানুষের কি বলবো, মানুষের মৌলিক অধিকার হরণ করে মানুষকে হত্যা, গুম ইত্যাদি অপরাধের সাথে জড়িত থাকে। এই অভিযোগগুলো অনেক বড় অভিযোগ এবং এই অভিযোগগুলো বলা হয়েছে যখন আদালতে অভিযোগ গঠন করা হবে। আদালতে তো অভিযোগ গঠনটা হয় একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনার এটা কিন্তু শুধুমাত্র কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরপরই কিন্তু তাকে এই সংসদ সদস্য হওয়ার অযোগ্য ঘোষণা করা হচ্ছে না। একটা তদন্তের মধ্য দিয়ে যদি তার বিরুদ্ধে আনীত অভিযোগটার সত্যতা তদন্তকারী সংস্থা পায়, তাহলে আদালতে অভিযোগ গঠন করা হলে আজকে এই যে প্রস্তাবিত আইনে বলা হয়েছে যে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। এটা সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন এই কারণে যে যিনি আইন প্রণেতা হবেন বা আইন প্রণয়ন করবেন, তার বিরুদ্ধে যদি আইন ভঙ্গের, মানবতা বিরোধী আইন ভঙ্গের মতো গুরুতর অভিযোগ থাকে, তাহলে তার পক্ষে আইন প্রণয়ন করা কতটুকু বাস্তবসম্মত, এটা নিয়ে আজকে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে এবং তারা মনে করেছেন যে এটা আসলে এই ধরনের অভিযোগ মাথায় নিয়ে কারো আইন প্রণেতা হওয়া উচিত না। সেটা যার বিরুদ্ধে অভিযোগ আসে, আমরা এখন তো এখানে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়নি আলাদাভাবে। এটা যারা অপরাধী তাদেরকে আসলে অপরাধী হিসেবেই চিহ্নিত করে তাদের অপরাধের তদন্তকারী সংস্থা যদি তাদের অপরাধের সংশ্লিষ্টতা পায়, আদালতে যদি তাদের বিরুদ্ধে এই অপরাধের বিচার চলে, তাহলে তারা সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন। তো সংসদ সদস্য হওয়ার যিনি যোগ্যতা হবেন, তিনি স্বাভাবিক কারণে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তবে এই অভিযোগ থেকে যদি তিনি পরবর্তীতে খালাস পান, তাহলে তিনি আর এই অভিযোগে এই অযোগ্যতাটা থাকবে না। আজকে আইনে মোটামুটি এই কথাটাই বলা হয়েছে। একইভাবে এ ধরনের অভিযোগ যদি কারো বিরুদ্ধে থাকে, তিনি নিশ্চয়ই পাবলিক সার্ভিসের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। এটাও উপদেষ্টা পরিষদে আজকে আলোচনা হয়েছে এবং তারা এটাকেই যৌক্তিক একটা সিদ্ধান্ত মনে করছে। জি, আমরা একটু শামসুল আলম লিটন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ। আমার মনে হয় সরকারের যে ডিসিশনটা, সেটা জনাব আজাদ বিস্তৃতভাবেই খুব সংক্ষেপে ব্যাখ্যা করেছেন। এটা খুবই স্পেসিফিক এবং এটা ওয়ার্ল্ডের যেসব অংশে মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটে রেখেছে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে রোম স্ট্যাটাস অনুসারে এটা প্র্যাকটিস হয়েছে। কিন্তু এখানে একটা প্রশ্ন সবসময় এসে থাকে এবং এটা হয়তো এখানে প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু এটার প্রয়োজনীয়তা নিয়ে এবং এটার আইনগত দিকটা নিয়ে আলোচনা হতে পারে। এবং এটা আলোচনা নয়, এটা যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার রোম স্ট্যাটাসে যেহেতু এই ব্যাপারটা স্পেসিফিক করা হয়েছে এবং এখানে আরো কতগুলো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে নুরেমবার্গ প্রিন্সিপালের একটা অংশ এখানে। কিন্তু সেই তত্ত্বগত দিকে না গিয়ে আমরা যদি সরাসরি আলোচনা করি, তাহলে হচ্ছে যে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে হত্যা, গুম সহ কতগুলো ক্রাইটেরিয়া ফিক্স করা আছে। এখানে নর্মাল সিআরপিসিতে এই বিচারগুলো অনেক সময় এভিডেন্স অ্যাক্টের দুর্বলতার কারণে এবং ক্রস এক্সামিনেশনের দুর্বলতার কারণে, কারণ যখন যুদ্ধাপরাধ হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে নর্মালসি থাকে না সোসাইটিতে, অথবা যে রাষ্ট্রে অথবা যে সোসাইটিতে অপরাধগুলো সংগঠিত হয়। তো সেখানে এভিডেন্স অ্যাক্টের কিছু সংকট থাকতে পারে, ক্রস এক্সামিনেশনের কিছু সংকট থাকতে পারে। যেহেতু এই ব্যাপারগুলো
নর্মাল কন্ডিশনে হয় না। নর্মাল কন্ডিশনে হলে তখন এভিডেন্স অ্যাক্ট পুরোপুরি কার্যকর হয়। এই কারণেই রোম স্ট্যাচুটে এখানে কতগুলো জিনিসকে মিনিমাইজ করা হয়েছে। এই কারণে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়াতেও কিছুটা অনেকে মনে করতে পারেন যে কোনাকুনি একটা প্রক্রিয়া আছে, যেখানে সিআরপিসিতে এবং অন্যান্য ফৌজদারি অপরাধে যেখানে অপরাধী সাজাপ্রাপ্ত না হওয়া পর্যন্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত, অর্থাৎ অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে তাকে অপরাধী হিসেবে শনাক্ত করা যায় না। সেখানে মানবতা বিরোধী অপরাধের ক্ষেত্রে এই কোনাকুনি প্রক্রিয়া কেন, এই কথাটি হয়তো অনেকের কাছে অস্পষ্ট থাকতে পারে। এই কারণেই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই 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 যে রোম স্ট্যাচুটে কিন্তু এই কোনাকুনি ব্যাপারটা আনা হয়েছে। যেহেতু আমি একটা কথা সোজাসুজি বলি, যেটা আমরা এখন সবাই বুঝতে পারবো, যেহেতু গত কয়েক বছর গুম করা হয়েছে, এখন গুম করার সময় যখন ল এনফোর্সিং এজেন্সি চোখ বেঁধে লোকদেরকে নিয়ে গেছে, যাকে নিয়ে গেছে তিনি কিন্তু পরবর্তীতে ফিরে এলেও তিনি বলতে পারছেন না যে তিনি আসলে কাউকে দেখেছেন, কারণ তার তো পুরো 2 মাস 3 মাস 2 বছর 1 বছর পুরোটাই তার কিন্তু চোখটা বাঁধা রাখা হয়েছে এবং কন্ট্রোলড এনভায়রনমেন্টে রাখা হয়েছে, যার ফলে তিনি কাউকে কিন্তু ডিটেক্ট করাটা অনেক সময় ডিফিকাল্ট। দ্বিতীয়ত হচ্ছে, যারা এই কাজগুলো করেছে তারা কিন্তু কোনো পেপার প্রডিউস করেনি, কারণ তারা সমস্ত কিছুই করেছে স্টেটের বিশেষ সার্ভেলেন্স, এবং এটা বিশেষ ধরনের অপরাধ সংগঠন তারা করেছে। তো এখানে এই প্রসঙ্গগুলো খুবই স্বাভাবিক যে এটি যখন তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে, অর্থাৎ মিনিমাম প্রাইমা ফেসি বেজে এটা করা হবে, সুতরাং তাদেরকে এটা একটা অপরাধী প্রমাণিত হওয়ার আগেই তাদের বিরুদ্ধে এই ব্যাপারটি হবে। হয়তো প্রশ্ন আসতে পারে, যদি তিনি পুরো বিচারের পর যদি তিনি ফ্রি হন, সেক্ষেত্রে স্টেট কি ধরনের কম্পেনসেশন দিবে, সেটা হয়তো পরবর্তী আলোচনার বিষয় হতে পারে। এটা এক এক দেশে এক একভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। কিন্তু সরকারি চাকুরিদের ক্ষেত্রে একটা অসুবিধা হয়তো হতে পারে, এটা আমার মনে হয় পরবর্তীতে হয়তো আলোচনা হবে, যেহেতু বিচার প্রক্রিয়াটাই চলছে এবং যেখানে যেখানে সংশোধনী দরকার সেটা করা হবে। যেহেতু একজন কর্মকর্তা যিনি কোনো না কোনোভাবে উপরের নির্দেশে তিনি এটি করেছেন এবং প্রাথমিকভাবে অভিযোগ গঠনের ক্ষেত্রে তাকে অভিযুক্ত মনে করা হচ্ছে, কিন্তু আদালত ততক্ষণে অভিযোগ গঠনের সঙ্গে সঙ্গেই তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে, অথবা চাকরি থেকে তিনি বাইরে চলে যাবেন। সেক্ষেত্রে তিনি 2 বছর লাগতে পারে, 1 বছর লাগতে পারে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি কিন্তু অপরাধী হিসেবেই তিনি কিন্তু চাকরির বাইরে থাকছেন, এবং পরবর্তীতে তিনি যদি সেই ক্ষেত্রে আবার নির্দোষ প্রমাণিত হন, তখন তিনি কিন্তু তার চাকরি জীবনে অনেকটুকু হারাতে পারেন, এবং সেই ক্ষেত্রে সেটার একটা কম্পেনসেশন ক্লজ হয়তো সেখানে থাকার দরকার হতে পারে। আমার মনে হয় এইটি খুব প্রয়োজনীয় একটা সিদ্ধান্ত হয়েছে, কিন্তু এই প্রয়োজনীয় সিদ্ধান্তের সঙ্গে আরো কিছু যদি শামসুল আলম লিটন, আমি একটু জানতে চাই, যদি কোনো রাজনৈতিক দল এই মানবতা বিরোধী অপরাধের সাথে যদি যুক্ত থাকেন, সেই ক্ষেত্রে সংগঠনকে বিচার করার কিন্তু যে কনসেপ্টটি সেটি কিন্তু প্রথম থেকেই ছিল, এবং 1948 থেকে শুধুমাত্র জার্মানের যে পার্টি তা নয়, ইউরোপের যেখানে যেখানে এই 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 দর্শনের আলোকে, আপনি জানেন যে ইটালিতে ফ্যাসিস্ট পার্টি এবং জার্মানিতে নাজি পার্টির যে অপকর্ম বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে, এবং এটি বিশ্বের সকল দেশ মিলে যে রেজলিউশনগুলো তৈরি করেছে, সে অনুসারে কিন্তু এই সংগঠনের বিচার করার ধারণা সংযুক্ত রয়েছে। এবং সে আলোকে বাংলাদেশে 2011 সালে যখন আইসিটি অ্যাক্টটি যখন রেটিফাই করা হয়, আইসিটি কনভেনশন যখন রেটিফাই করা হয়, তখনই কিন্তু সংগঠনের কথা বলা হয়েছিল, এবং পরবর্তীতে সেটিকে আইনে রূপ দেওয়া হয়েছে এবং আইনের মধ্যে কাঠামোগতভাবে অ্যাড করা হয়েছে। সুতরাং এখানেও সংগঠন যদি দায়ী হয়, যেমন অবশ্যই সংগঠন দায়ী হতে পারে, জুলাই মাসে যেটি হয়েছে 14 দল কিন্তু বৈঠক করে তারা কিন্তু যে অপরাধটি চলছিল তখন গণহত্যা, সেটিকে আরো সুদৃঢ়ভাবে এই অপারেশনগুলো চালানোর জন্য তারা কিন্তু রেজুলেশন গ্রহণ করেছে। এখন এটা আইনের এবং আদালতের বিষয়, এবং আইসিটি অ্যাক্টে সেটা কিন্তু বাংলাদেশেও যেটি রেটিফাই করা হয়েছে, সেখানে সংগঠনের বিচার করার যে আইনি অংশটুকু সেটি আওয়ামী লীগ নিজেই সংগঠিত করেছে, এবং পরবর্তীতে জামাতে ইসলামেরকে তারা কিন্তু আইনের জন্য এই ধারায় কিন্তু তারা কিন্তু আদালতে নেবে সেই আশঙ্কার আগে, সেই প্রক্রিয়ার আগেই তারা কিন্তু নির্বাহী আদেশ এটি করেছে, এবং সেই ক্ষেত্রে সংগঠনের ধারাতেই তারা ব্যবহার করেছিলেন। জি, শামসুল আলম লিটন, আমাদের একটা বিরতির সময় আছে। প্রিয় দর্শক, সংবাদ সম্প্রসারণ একটা বিরতির সময় আছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন ও প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। ফিরছি আলোচনায়। আজাদ মজুমদার, আজকে প্রধান উপদেষ্টার সাথে বিবি গোয়েন লুইস
দেখা করেছেন এবং বলছেন যে ফেব্রুয়ারি নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের। আমরা একটু এই মিটিংটার ব্যাপারে আরেকটু ডিটেল আপনার কাছে জানতে চাই। আমার একটা প্রশ্ন, জনমনে এখনও শঙ্কার একটা জায়গা আছে যে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা। দেখেন, প্রথমত সরকারের দিক থেকে দায়িত্বহীনভাবে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই নির্বাচন কেউ প্রতিরোধ করতে পারবে না। অনেকে চেষ্টা করবে হয়তো, কিন্তু চেষ্টা করলেও সরকার দৃঢ় প্রতিজ্ঞায় নির্বাচন করবে। রাজনৈতিক দলগুলো কিন্তু ফেব্রুয়ারির সময়সীমা নিয়ে কোনো আপত্তি জানায় নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হোক তারাও চায়। নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তাদের মধ্যে মত দ্বিমত আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা রাজনৈতিক দলগুলোও চায়, সরকারও চায় এবং আন্তর্জাতিক যারা বন্ধু রাষ্ট্র আছে বা বন্ধু সংস্থা আছে তারাও কিন্তু এই ব্যাপারে যদি কোনো সহযোগিতা প্রয়োজন মনে করে বাংলাদেশ সরকার, তাহলে সেই সহযোগিতাটা করার আশ্বাসটা দিয়েছেন। তাহলে এখানে সংশয়ের বিষয়টা আসছে কোত্থেকে? একটা মহল খুব কেয়ারফুলি এই সংশয়ের বিষয় কিছু উপাদান আমরা মনে করি যে উৎপাদন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন প্রক্রিয়ায়। কেউ চিঠি লিখে এই ধরনের ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করছেন, কেউ গণমাধ্যমে এসে এই ধরনের সংশয় উৎপাদন করার চেষ্টা করছেন, কেউ রাস্তাঘাটে সংঘাত সংঘর্ষ সৃষ্টি করেও এই ধরনের সংশয় উৎপাদন করার চেষ্টা করছেন। কিন্তু আমরা মনে করি যে এই সংশয় বা এই ধরনের দ্বিধা যারাই উৎপাদন করার চেষ্টা আজাদ মজুমদার, আপনি বলছেন প্রত্যেকটি রাজনৈতিক দল আসলে নির্বাচন চায়। আজকে বিএনপি বলছেন যে জামায়াতের বিরুদ্ধে দেশে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। কোনো না কোনোভাবে তারা বলছেন যে যারা ভোট চায় না তারা শেখ হাসিনার সরিয়ে কথা বলছে। এগুলো তাদের রাজনৈতিক বক্তব্য, এগুলো নিয়ে আমার কোনো মন্তব্য নাই। কিন্তু আমি যতটুকু দেখেছি কিছুদিন আগে সবগুলো মোটামুটি বড় রাজনৈতিক দল আছে তারা এখানে এসেছে, তারা রাজনৈতিক নির্বাচন প্রক্রিয়া নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, তারা সবাই জানিয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী। কিন্তু নির্বাচনে অংশগ্রহণের পূর্বে কেউ কেউ সংস্কারের কথা বলেছেন, কেউ সংস্কার প্রক্রিয়াটা কিভাবে হবে সেটা নিয়ে কথা বলেছেন, কিন্তু কেউ বলেননি যে আমরা নির্বাচন চাই না বা নির্বাচন করতে রাজি না। এগুলা রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রতিপক্ষের কোন আচরণকে কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবে এটা একান্তই সেই রাজনৈতিক দলের নিজস্ব বিষয়। আমাদের সরকারের দিক থেকে আমাদের প্রতিজ্ঞাটা হচ্ছে ফেব্রুয়ারিতে অবাধ এবং সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন আয়োজন করার, এবং সেটার জন্য প্রস্তুতি যতটুকু নিতে হবে সেই প্রস্তুতিটা নেওয়া, এবং সেটার জন্য রাজনৈতিক দলগুলোকেও অনবোর্ড করে তাদের সহযোগিতাটা প্রত্যাশা করা এবং তাদের কাছ থেকে সহযোগিতা চাওয়া এবং তাদেরকেও তাদের রাজনৈতিক কার্যক্রম চালাতে সহযোগিতা করা। এর বাইরে আসলে রাজনৈতিক দলগুলো পরস্পর কে কোন মত অবলম্বন করবে, কে কাকে কোন রাজনৈতিক কৌশল অবলম্বন করে কে কার যুক্তি খণ্ডন করবে, এটা একান্তই তাদের বিষয়। আমরা এইখানে সরকার কোনো পার্টি নয়। জি, শামসুল আলম লিটন, আমরা আজাদ মজুমদারের কাছ থেকে শুনছিলাম। আমারও আপনার কাছে একই প্রশ্ন। ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে জাতিসংঘ বলছেন যে পূর্ণ সমর্থন আছেন, যেটা আজাদ মজুমদার বললেন। যখন রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেন তখন একটা পজিটিভ পজিটিভ মানে যমুনায় থাকা অবস্থায় আমরা খুব পজিটিভ স্টেটমেন্ট শুনি, কিন্তু যেই যমুনা থেকে বের হয়ে যান বা একদিন পরে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের পলিটিক্যাল স্টেটমেন্ট চেঞ্জ হয়ে যায়। থ্যাংক ইউ। আজাদ সাহেব ঠিকই বলেছেন, রাজনৈতিক দলগুলোর ব্যাপারে আসলে এই যে ইন্টারিম গভর্নমেন্টের পজিশন তো ডেফিনেটলি একেবারেই নিরপেক্ষ। অনেক রাজনৈতিক দল তার নিজস্ব যে কর্মসূচি অনুসারে কথা বলবেন এবং এতদিন তারা কথা বলতে পারেননি, তারা সকলে তাদের যে রাজনৈতিক অধিকার ইত্যাদি নিয়ে কথা বলবেন। প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশেষ করে বিএনপি জামাতকে অভিযুক্ত করছে যে তারা পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হতে পারে না। এনসিপি কে বলছে যে এনসিপি নিজেরাও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কোনো নেতা, সবাই নয়। তারপর গণপরিষদ নির্বাচনই হতে হবে পরবর্তী নির্বাচন ইত্যাদি কিন্তু কন্ডিশন আকারে আসছে, কিন্তু দলগুলো কিন্তু তাদের নিজস্ব অবস্থান থেকে কথাগুলো বলছে। এর মানে এটা না যে এতে নির্বাচন বড় ধরনের কোনো আশঙ্কা তৈরি হবে। কিন্তু সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে নির্বাচন তো শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর বিষয়, এটা তো সরকার হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে এবং সকল নাগরিক যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই নিশ্চয়তাটি তৈরি করবে। সরকারের কিন্তু এর চেয়ে বেশি কিছু করণীয় আছে বলে আমার জানা নেই। এখন কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশন ইতিমধ্যে তার রোড ম্যাপটি যেটি ডিক্লেয়ার করেছে সেখানে তারিখ না থাকাতে অনেকে একটু কনফিউজ হয়েছে, এটা সত্য। কিন্তু আগে ভাগে তারিখ দিয়ে
তারা একটা তাদের কৌশল হিসেবে তারা দিয়েছে এবং প্রথম সপ্তাহ মেনশন করেছে। তার মানে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ মেনশন করা, আমি যদি বুঝতে ভুল না করে থাকি, তাহলে প্রথম সপ্তাহটি খুবই স্বাভাবিক 1 থেকে 7 তারিখের মধ্যে। তাহলে মোটামুটি একটা টাইম লাইনে দেওয়া হয়ে গেছে। এখন রাজনৈতিক দলগুলোতে যে বক্তব্য, এখানে কেন এই উদ্বেগটা আসছে, দুটি কারণে উদ্বেগটা আসছে। একটি হচ্ছে যে যেহেতু অন্যতম প্রধান রাজনৈতিক দল গণহত্যার দায় নিয়ে তাদেরকে কেউ সরকার নিষিদ্ধ করার আগেই তারা একেবারে জাতীয় পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত নেতারা দেশ ছেড়ে চলে গেছেন অথবা তারা হিডেন রিয়েলিটিতে আছেন। সুতরাং দলটির অস্তিত্ব এখন প্রাতিষ্ঠানিকভাবে নাই, যতটা টক শোতে আছে। এইটা একটা। তাহলে অন্য দলগুলো যারা আছেন তারা যদি এভাবে পরস্পর বিরোধী কথা বলেন, তাহলে তো এই খেলাটি, নির্বাচনটি হচ্ছে এই দলগুলোর ব্যাপার। দলগুলো যদি এক একজন এক এক কথা বলেন, তখন মানুষ উদ্বিগ্ন হয় অথবা বিভ্রান্ত হয়। সবচেয়ে বড় যে ব্যাপারটি হচ্ছে বিভ্রান্তির, সেটি হচ্ছে যে খুবই নীতি নির্ধারক যারা, তারাও কিন্তু অন্যদেরকে জিজ্ঞেস করছে অথবা অন্যরা নীতি নির্ধারকদেরকে জিজ্ঞেস করছে কমন প্রশ্ন, সেদের সাধারণ পাবলিক ডোমেনে, নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতে? এই প্রশ্নটি যে হচ্ছে, এটা রিজনেবল গ্রাউন্ড টু বিলিভ যে নির্বাচন নিয়ে কনফিউশন অ্যান্ড বিভ্রান্তি অথবা কিছুটা আস্থা অনাস্থার দোলাচাল আছে। এটা পরিষ্কার কিন্তু রাজনৈতিক দলগুলোকে করতে হবে। এবং সরকার যেটি তার যে আন্তরিকতার জায়গা থেকে সেটি এগিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো যদি সেই ক্ষেত্রে অবস্টাকল ক্রিয়েট করে, কোনো সংকট ক্রিয়েট করে, সেই সংকটও রাজনৈতিক দলগুলোকেই সমাধান করতে হবে। কারণ সরকার ব্যবস্থাটি পলিটিক্যাল সিস্টেম, এটা অন্তর্বর্তীকালীন সিস্টেম নয়। অন্তর্বর্তীকালীন সিস্টেমকে, সরকারকে জনগণ কিছু স্পেসিফিক দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্বটি তারা পালন করছেন। সেখানে তাদের দায়িত্বের জায়গায় কোনো ঘাটতি যদি থেকে থাকে, তাহলে জনগণ তাদেরকে প্রশ্ন করার অধিকার আছে। যেমন এখন প্রেস উইং থেকে আজাদ সাহেব আছেন, আমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বলতে পারি যে হোয়াই এটা তারিখ ঘোষণা করা হয় নাই, হোয়াই এটা এপ্রিলে না হয়ে মেতে না হয়ে ফেব্রুয়ারিতে হচ্ছে। কিন্তু নির্বাচনকে নিয়ে বিভ্রান্তি এবং আশঙ্কা তৈরি অথবা সংকট তৈরি রাজনৈতিক দলগুলো করলে তাদেরকেই সেটা স্পষ্ট করতে হবে। আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের খুবই ক্লিয়ার হওয়া দরকার। জি, আজাদ মজুমদার, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনেকেই বলেন যে আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আশানুরূপভাবে এখনও ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই নাই। কিন্তু এই অবস্থায় যদি আগামী 6 মাসে যদি অতটা ডেভেলপ না করে, তখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা? ধন্যবাদ আপনাকে। ল অ্যান্ড অর্ডার আশানুরূপ আমরা দেখতে পাচ্ছি না। এটার কারণ হচ্ছে যে আমাদের আশাটা অনেক বেশি। এটা একটা বড় সমস্যা আসলে আমি মনে করি। কারণ এক্সপেকটেশন ম্যানেজ করাটা, এটা সরকারের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। একটা গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সরকারকে নানাভাবে আমাদের ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন, সেটাকে ট্যাকেল করতে হচ্ছে। ল অ্যান্ড অর্ডার এনফোর্সার যারা আইন শৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করবেন, তাদেরকে তাদের যে কি বলবো, মোডাস অপারেন্ডি যেটাকে আমরা বলি কার্য পদ্ধতি, তারা এক সময় গণ অভ্যুত্থানের আগে তারা একভাবে কাজ করতো, এখন তাদেরকে নতুনভাবে কাজ করতে হচ্ছে। এই নতুনভাবে কাজ করতে গিয়ে তাদেরকে নতুনভাবে ট্রেন্ড আপ করার প্রয়োজন হচ্ছে। সেটা একটা ইস্যু আছে। তাদের মনোবল আগে ভেঙে গিয়েছিল, সেই মনোবলটাকে ফিরিয়ে আনতে হচ্ছে। তাদের লজিস্টিক ক্ষতিগ্রস্ত হয়েছে জুলাই আন্দোলনের সময়, সেই লজিস্টিক তাদেরকে দিতে হচ্ছে। পাশাপাশি আপনার তাদের মধ্যেও কিছু ঘাপটি মেরে থাকা কিছু লোক আছে যারা আসলে পরিস্থিতির সুযোগ নিয়ে পরিস্থিতিকে গোলাতে করতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। তো এই যখন বাস্তব পরিস্থিতি, সেখানে ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করাটা খুব কঠিন একটা চ্যালেঞ্জ এবং অন্তর্বর্তীকালীন চ্যালেঞ্জ। সরকার এই চ্যালেঞ্জটা কিন্তু নিয়মিত ফেস করে আসছে। আপনি কিছুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার যদি একটা বক্তব্য বা একটা পরিসংখ্যান যদি আপনি দয়া করে আমলে নেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে চ্যালেঞ্জটা কত বড়। আমাদের শেষ করতে হচ্ছে। গত 13 মাসে 1604টা ঘটনা ঘটেছে সড়ক অবরোধের। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই জিনিসগুলো ট্যাকল করতে হচ্ছে। সো এই চ্যালেঞ্জটা অনেক বড়। ধন্যবাদ আজাদ মজুমদার, ধন্যবাদ শামসুল আলম নিতম। প্রিয় দর্শক, এই ছিল সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন।